এবার রোমিও ভেসে স্রোতের কাছে ধরা দিল সার্থক। হ্যাঁ বন্ধুরা, ভিডিও তো লাইক দিয়ে দেখতে থাকুন। স্রোতের স্বপ্নে যখন সার্থকের ঘুম কেড়ে নেয়, ঠিক সেই মুহূর্তেই সার্থক বলতে থাকে যে না, এরকম করে এই মেয়েটাকে না দেখে কোনো মতেই আমার ঘুম হবে না, এই মেয়েটা আমার রীতিমতো রাতের ঘুম কেড়ে নিয়েছে। অন্যদিকে সার্থকের পিসিমণি সার্থকের বাবাকে বলতে থাকে যে দেখবে দাদা, কোনো না কোনো কায়দা করে তোমার ছেলে ঠিক স্রোতের সাথে দেখা করার জন্য এক রুম থেকে আরেক রুমে যাওয়ার চেষ্টা করবে, তুমি দেখে নিও। আর তখনই ওকে আমি হাতে নাতে ধরে ফেলবো, কোনো মতে ওকে আর স্রোতের সম্মুখীন আমি হতে দেব না, তুমি দেখে নিও। ওকে দুজি অধৈর্য আমি না করে দিতে পেরেছি, তাহলে আমি ওর পিসিমণি না। তখন সার্থকের বাবা বলতে থাকে যে জানিস তো সীমা, আমার যথেষ্ট পরিমাণে ভালো লাগছে একটা জিনিস ভেবে, যে অবশেষে আমরা দুজনেকে এক করতে পেরেছি, আমাদের পরিকল্পনাটা সাকসেসফুল হয়েছে। আর এই সব কিছুর পেছনে যদি কাউকে ক্রেডিট দেওয়ার থাকে সব থেকে বেশি, সেটা হলো গিয়ে আমাদের রাই। কারণ ও এবং অনির্বাণ যে পরিমাণে পরিশ্রম করেছে ওদের দুজনকে এক করার জন্য, সেটা আসলে অতুলনীয়। ওরা যদি আমাদেরকে এই বিষয়ে সহযোগিতা না করতো, তাহলে হয়তো আমরা কোনো মতে ওদেরকে এক করতে পারতাম না। আমাদের এর অবহেলার কারণে হয়তো বা এরকম একটা সুন্দর সম্পর্ক ভেঙে যেতে পারতো। অন্যদিকে স্রোত বলতে থাকে যে আচ্ছা, সার্থক স্যারও নিশ্চয়ই আমার কথাই ভাবছে, সার্থক স্যারও নিশ্চয়ই আমাকে না দেখে ঘুমোতে পারছে না, একবার কি গিয়ে দেখবো যে সার্থক স্যার এখন কি করছে। অন্যদিকে স্রোত যখন নিজের রুম থেকে বেরিয়ে দেখে যে সার্থকের ঘরের লাইট জ্বলছে, ঠিক সেই সময় এই স্রোত বলতে থাকে যে আমি বলেছিলাম না, সার্থক স্যার আমাকে না দেখে হয়তোবা অস্থির অস্থির করছে, তার জন্যই হয়তোবা সার্থক স্যার ঘুমোয়নি এখনো, তার জন্য তো এখনো পর্যন্ত লাইট জ্বলে আছে। ঠিক সেই সময় সার্থক বলতে থাকে যে একবার বরঞ্চ বারান্দায় গিয়ে দাঁড়িয়ে দেখি যে স্রোত তাদের ঘুমিয়ে পড়েছে কিনা, যদি না ঘুমিয়ে থাকে তাহলে বরঞ্চ স্রোতের সাথে একটু দেখা করে আসবো, ওর সাথে কিছুটা কথা বলে আসবো। অন্যদিকে সার্থক যখন নিজের রুম থেকে বেরিয়ে দেখে যে স্রোতও বারান্দায় দাঁড়িয়ে আছে, ঠিক সেই সময় সার্থক স্রোতকে জড়িয়ে ধরে বলতে থাকে যে দেখেছো তো, আমি ঠিক ছিলাম যে তুমি নিশ্চয়ই আমার জন্য অপেক্ষা করছো, তোমারও নিশ্চয়ই আমাকে না দেখে ঘুম হচ্ছে না, তাই তো স্রোত? তখন স্রোত বলতে থাকে যে স্যার আপনি কি করে বুঝলেন? তখন সার্থক বলতে থাকে যে আজকে থেকে একদম আমাকে স্যারটার করে আখ্যা দেওয়া যাবে না, এখন থেকে কিন্তু আমি শুধুমাত্র তোমার বর। ঠিক সেই সময় স্রোত বলতে থাকে যে এখন কত না আদিক্ষাতা আপনার, কিন্তু কিছুদিন আগেও তো আপনি ছিলেন সেই মানুষটা যে কিনা আমাকে নিজের কাছ থেকে দূর দূর করে সরিয়ে দিতেন, নিজের কাছ থেকে দূরে ঠেলে দিতেন, তাহলে এখন সেসব পথে কোথায় চলে গেল? অমনিতেই আপনার সকল অতীতের জীবনের সকল কথা ভুলে গেলেন? ঠিক সেই সময়ই সার্থক স্রোতকে জাপটে ধরে বলতে থাকে যে সেসব অতীতকে বিসর্জন দিয়ে আমরা বর্তমানে বাঁচি, সেটাই বরঞ্চ আমাদের দুজনের জন্য বেটার। স্রোত, কারণ অতীতের তিক্ত স্মৃতিগুলো আমি আর মনে করতে চাই না, আমাদের জীবনে যে সুখের দিনগুলো আসছে সেই সুখের দিনের কথাই বরঞ্চ আমরা ভাবি, তাতেই আমাদের দুজনেরই মঙ্গল হবে এবং আমাদের পরিবার তো সেটাই চায়। তাই না আমি সত্যিকার যে বাবার কাছে যথেষ্ট পরিমাণে কৃতজ্ঞ, যে বাবা নিজে দায়িত্ব নিয়ে আমাকে এমন একজন জীবসঙ্গীকে আমার জীবনে এনে দিয়েছে, যে কিনা আমার মতন, যে কিনা আমার পরিপূরক, কারণ আমি হয়তো বা হাজার খুঁজলেও তোমার মতন একটা জীবনসঙ্গীকে আমার জীবনে পেতাম না। অন্যদিকে স্রোত বলতে থাকে যে আপনার বাবা আপনার জন্য আমাকে খুঁজে আনলেও কিন্তু আমাদের দুজনকে এক করার পেছনে কিন্তু রাই দিদিভাই এবং অনির্বাণ দাদা ভাইয়েরও যথেষ্ট পরিমাণে এফার্ট আছে, নয়তো বা আমরা কিন্তু আজকে একসঙ্গে থাকতাম না। অন্যদিকে সার্থক স্রোতকে বলতে থাকে সেসব কথা ছাড়ো তো, কার ক্রেডিট আছে আর কার এফার্ট আছে সেসব জেনে আমাদের লাভ নেই, আমরা এখন আপাতত তো এক হয়েছি, আমি শুধু ভাবছি যে কবে যে তোমাকে নিজের করে পাবো। ঠিক সেই সময় স্রোত বলতে থাকে যে আমাকে পেতে হলে অনেক কাঠখড় পোড়াতে হবে। তোমাদের লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।